ও মা, তাই নাকি? হুম। এই পাখি, একটা গান শোনাও না। গান শুনবা? হুম। এই সোনালি বিকেলটাকে তোমার মুখের গান শুনে পূর্ণতা দিব। আচ্ছা, গাইতাছি। ওদিকে পুলিশিনী মনে মনে বলছে, কুত্তা আমাকে প্রপোজ করে এখন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারছে। শালা একদিন যেতে না যেতেই অন্য একটাকে ধরেছে। আরও নানা ধরনের আজে বাজে কথা বলছে রাগের সাথে। ওকে পাখি, গান শুরু করো। এবার রিমা অল্প একটু গান গেয়েই থেমে গেল। বলতে গেলে গানের একগুলো ভালো মতো গায়নি। থেমে গিয়ে বলে, আর নাকি পারবে না, লজ্জা করে। ওয়াও শোনা, অস্থির লেগেছে। আমার কানে এখনও তোমার মধুর সুর ভেসে যাচ্ছে। সত্যি বলতে ওর গানের আগামাথা কিছুই আমি বুঝি নাই। ধন্যবাদ সোনা, এবার আমার গিফট দাও এত সুন্দর করে গান শোনানোর জন্য। গিফট চাই? ওকে, এদিকে করো। রিমা ঘুরতে আমি হাত দিয়ে ওর মাথা আমার মুখের সামনে আনলাম। আমি মুখ দিয়ে শব্দ করতে লাগলাম আর আস্তে আস্তে বললাম, হয় তুই ছাড়া পাওয়ার চেষ্টা কর, যাতে করে পুলিশিনী বুঝতে পারে যে আমি তোকে জোর করে কিস করছি। আমার কথা মতো রিমাও নাটক শুরু করলো। মনে হচ্ছে কে সত্যি আমি জোর করে কিস করছি। এটা দেখে পুলিশিনী ছি 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 ছি। পুলিশিনী আর ওখানে দাঁড়িয়ে থাকতে না পেরে চলে গেল। পুলিশিনী চলে যাবার পরে এটা হলো, কিছু না করে চলে গেল কেন? আরে, এখনই কি করবে বুদ্ধু? আচ্ছা, এটা না হয় বুঝলাম, কিন্তু পুলিশিনী তো বললো আমাকে ভালোবাসে না, তাহলে এখানে আসলো কেন? কেবল তো শুরু। মেয়েরা নিজেরাও জানে না ওরা কাকে ভালোবাসে আর কাকে না। তুই মেয়ে হয়ে ওই কথা বলছিস? বলছি। মেয়েরা যতই মুখে বলুক না কেন তোমাকে আমি ভালোবাসি না, ভালোবাসি না, কিন্তু সেই ছেলেটাকে যদি অন্য কোনো মেয়ের সাথে দেখে তাহলে সে বুঝতে পারে সেই ছেলেটাকে ভালোবাসে। তার মানে পুলিশিনী আমাকে ভালোবাসে নাকি? অবশ্যই বাসে, না হলে ওর এমন রিয়াকশন, তোর পিছু নেওয়া, রেগে চলে যাওয়া, সময় হলে ঠিকই বলে দিবে। হুম, বললেই ভালো। আচ্ছা, তুই যে আমার সাথে এই নাটক করছিস, তোর কোনো সমস্যা হবে না তো? কিসের সমস্যা হবে আমার? তোর বয়ফ্রেন্ড তোকে কিছু বলবে না তো? আরে না, ওরে আজ আমি সব বোঝাই বলবো নি। আচ্ছা, তা যা বলিস। তোর সম্পদ তুই যেমন করে ব্যবহার করবি। হারামি, চুপ কর। ওকে, চুপ। এখন চল বাসায় যাই। চল। বাসায় না গিয়ে কি তোর সাথে এখানে বসে প্রেম করব নাকি? করতেও পারিস। যা কুত্তা, দূরে গিয়া মুড়ি খা। আমার জন্য ওই যথেষ্ট। যাই হোক, চল, তোকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় যাব। আরে না, তোকে আমার সাথে যেতে হবে না, আমি ওর সাথে দেখা করতে যাব। তুই বাসায় যা। ওকে, বাই রে। আর হ্যাঁ, বলে যাস না কিন্তু। আরে না, সাবধানে যাস। ওকে। তারপর আমি বাসায় চলে আসলাম আর রিমা গেল ওই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। আর ওদিকে পুলিশিনী বাসায় গিয়ে ভাবছে, শালা লুচ্চা কোথাকার আমাকে বলে সে নাকি আমায় ভালোবাসে, না করার সাথে সাথেই অন্য একটা মেয়ের সাথে ইটিস পিটিস করছে। আর যদি আমার সামনে কখনো আসে তাহলে ওকে আমি খুন করে ফেলবো। এসব একা একাই বকবক করছে আর আপিয়া ওর মনের সাথে ঝগড়া করছে। আপিয়ার অবস্থা, ওর মন আর ও। আচ্ছা তোর কি, মাহমুদ অন্য কোনো মেয়ের সাথে ইটিস পিটিস করলে মারবে কেন কুত্তাটা? মারবে না কেন সেটা আগে বল। ও না আমাকে বললো ও আমাকে ভালোবাসে, কিন্তু তুই তোকে ভালোবাসিস না, তাহলে তোর সমস্যা কোথায়? তুই এত জ্বলছিস কেন, পুড়ে ছাই হচ্ছিস কেন? তোর তো খুশি হবার কথা, যাকে ভালোবাসিস না সে আর তোর পিছু পিছু ঘুর ঘুর করবে না। আপিয়া মাথা চুলকাতে চুলকাতে বলল, হ্যাঁ তাই তো, ও অন্য অন্য মেয়ের সাথে ঘুর ঘুর করলে আমার কি? আমি কেন এত জ্বলছি, কেন আমার এত রাগ হচ্ছে? কারণ কি তুই জানিস? কি কারণ? তুই নিজেও জানিস না তুই যে মাহমুদকে ভালোবেসে ফেলেছিস। কি? এখনো সময় আছে, নিজের সাথে যুদ্ধ না করে যা গিয়ে তোর ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে নিয়ে আয়। কিন্তু কিভাবে ও রাজ্যে যে এখন অন্য কেউ থাকে? তো কি হয়েছে, তোর ভালোবাসা দিয়ে ওকে তোর রাজ্যে নিয়ে আসবি, শোধবোধ। তো এখন আমি কি করব? তুই নিজেই ভাব তুই কি করবি। সারা রাত ভাবে আফিয়া, নিজের মনের সাথে নিজেই কথা বলছে। আফিয়া এখন খুব ভালো করে বুঝতে পারছে যে আমাকে ওর মনে জায়গা দিবে না, দিবে না বলতে বলতে দিয়েই ফেলেছে। আর এখন আমাকে লাগবেই। এদিকে আমি তো হেব্বি মজায় আছি। নাগিন ড্যান্স দিব নাকি ঘুমের ঘরে, না থাক, পুলিশিনী রাত জেলাস দেখে সে একটা ঘুম দিলাম। এক ঘুমে রাত কাবার। সকালে ঘুম থেকে ওঠার পরে রিমা, নিলয়, শুভ ওদের সবাইকে ক্যাম্পাসে আসতে বললাম। তারপর আমিও নাস্তা করে বের হয়ে পড়লাম। কিরে বন্ধু,
তো পুলিশ এনে কি কিছু করলো? না রে, কিছু করে নাই, শুধু দেখে রাগ করে চলে গেছে। চিন্তা করিস না, যেহেতু তোদের পিছু পিছু গিয়েছি তাহলে এখন কিছু একটা করবে। হুম, ঠিক বলছিস। হুম, তো আজ কিছু করবি না? করবো তো অবশ্যই, কিন্তু পুলিশিনি কোথায়? আমি আসার সময় পুলিশকে চেকপোস্টের ওখানে দেখে আসলাম, ওখানে গেলেই দেখতে পারবি। ওকে, তোরা থাক, আমি তাহলে দেখেই আসি। ওকে চল। তোরা যা ভাই, আমাগো তো আর কেউ নাই, সারা সিঙ্গেলেই মরবো মনে হয়। ধুর বেটা, যা মুড়ি খা। তারপরে আমি রিমাকে বাইকে করে নিয়ে চেকপোস্টের দিকে যেতে লাগলাম। চেকপোস্টের ওখানে গিয়ে পুলিশিনিকে দেখতে পেলাম। পুলিশিনি আমাদেরকে দেখছে, কিন্তু আমরা না দেখার ভান করে ওর সামনে দিয়ে চালিয়ে আসতে লাগলাম। আর সঙ্গে সঙ্গে পুলিশিনি তোমরা এদিকটা দেখো, আমি আসছি। ওকে ম্যাম। এ বলে পুলিশিনি গাড়ি নিয়ে আমাদের পিছু নিল। আমি বাইকে লুকিং গ্লাসে সেটা দেখে সোজা পার্কে চলে আসলাম। পুলিশিনিও আসলো। আমি আর রিমা একটা জায়গায় গিয়ে বসলাম। পুলিশিনিও আমাদের পিছু পিছু আসলো, তবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। আজকে এখানে নিয়ে আসলে কেন? তোমার সাথে কিছু নিরিবিলি কথা বলার জন্য। তোর নিরিবিলি কথা বের করছি কুত্তা, আমাকে রেখে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারিস? তাই? এই তুমি কি খেয়ে আসছো? না শোনা। কেন খাও নাই? দেখছো না খেয়ে খেয়ে কেমন শুকিয়ে যাচ্ছ। আচ্ছা, কাল থেকে নিয়মিত সময়ের খাবার সময় মতো খাবো, 3 সত্যি। মনে থাকে যেন। আর হ্যাঁ, তুমি আমাকে একটা কথা বলো তো। কি কথা? তোমাকে আমি যখন প্রপোজ করলাম তখন তুমি আমাকে ফিরিয়ে দিলে একটা পুলিশিনীর জন্য। আমার মনে হয় তুমি তাকে ভালোবাসো, তাহলে তাকে বাদ দিয়ে আমাকে গ্রহণ করলে কেন? আর বলো নয় পেতনিটার কথা। কি? আমি পেতনি? কুত্তা, তোকে আমি কাঁচা খেয়ে ফেলবো। কেন, সে আবার তোমার সাথে কি করলো? আরে আমি তাকে প্রপোজ করেছিলাম, আমার মনের কথাগুলো সব বলেছিলাম, কিন্তু সে আমাকে গ্রহণ করে নাই, ফিরিয়ে দিয়েছে। সে নাকি আমাকে ছোট ভাইয়ের মতো দেখে। আর তুমি বলো, যার থেকে বিন্দুমাত্র ভালোবাসা পাবো না তার পেছনে ঘুরে কোনো লাভ আছে? তাই তো সেদিন রাতে অনেক ভেবে তোমাকে ফোন করে গ্রহণ করলাম। ও আচ্ছা, পুলিশিনী যদি কোনোদিন তোমার জীবনে ফিরে আসে তাহলে তুমি কি করবে? আমি চুপ করে থাকলাম, আর এদিকে অধীর আগ্রহে পুলিশিনী আমার উত্তর শোনার অপেক্ষা আছে। কি হলো বলো। আরে না, তাকে কোনোদিনই গ্রহণ করব না। তোমাকে ছেড়ে তাকে কখনোই গ্রহণ করব না। যদি সে এসে আমার পা জড়িয়ে ধরেও কান্না করে তারপরেও গ্রহণ করব না। সত্যি? হুম, যে মেয়ে মনের কথাই না জানে তার সাথে কিসের ভালোবাসা? অশ্রু ভেজা চোখে পুলিশ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আফিয়া সহ্য করতে না পেরে সেখান থেকে কান্না করতে করতে গাড়ি টেনে চলে গেল। এই রে, আজকে মনে হয় বেশি হয়ে গেছে। পাগলিটা কান্না করতে করতে চলে গেল। একটু বেশি হয়ে গেছে হয়তো। যা হবার হইছে, এবার চল বাসায় যাই। যাবো তো, কিন্তু আমার তো কিছু ভালো লাগছে না। কোনো টেনশন নিতে হবে না, চল তুই। চল। যেই না বাসায় যাওয়ার জন্য পা বাড়ালাম, অমনি পুলিশনি ঝড়ের বেগে গাড়ি টেনে আমাদের সামনে আসলো। আমরা তো অবাক চোখে তাকিয়ে আছি। পুলিশনি গাড়ি থেকে নামলো। আমি স্পষ্ট দেখতে পেলাম যে পুলিশনির চোখে পানি, কিন্তু আমার দিকে রাগীভাবে এগিয়ে আসছে। কি করব এখন বুঝতেছি না। আপনি বলার সাথে সাথে ঠাস করে একটা থাপ্পড় মারলো আমার গালে। আমি অবাক চোখে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তোদের মতো ছেলেদেরকে ভালোবাসতে নয়, ঘৃণা করতে হয় আর মারতে হয়। রিমা ভয়ের চোটে আমার পেছনে এসে লুকিয়েছে। আমি কি বলবো বুঝতে পারছি না। এতটা যে রেগে যাবে ভাবিনি। তুই একটা... আর কিছু না বলে চলে গেল। অনেক রেগে গেছে মনে হয়। আজ হয়তো একটু বেশিই হয়ে গেছে। আমাদের মিথ্যা নাটকের জন্য এতটা রেগে যাবে ভাবতে পারিনি। তুই একটু আজ বেশি করেছিস। তাই বলে এমন করবে? কাছে এসে ভালোবাসি না বলে শুধু মারবে আর ভুল বুঝবে? এটা কোনো কথা? আরে কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? এই মেয়েটা এমন কেন? কষ্ট পেয়ে তিলে তিলে নিজেকে শেষ করে দিবে, তবেও এসে বলবে না মুখ ফুটে ভালোবাসি। আরে পাগল, মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না, তুই জানিস না? আর তাছাড়া তুই তো এখন শিওর হয়ে গেছিস পুলিশিনী তোকে ভালোবাসে, তাহলে এখন সব কিছু খুলে বল। না, কিছু বলবো না। যখন নিজে থেকে এসে বলবে ভালোবাসি তখনই ভালোবাসবো, তার আগে না। এ বলে রিমাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব রাগ হচ্ছে আফিয়ার উপর। থাপ্পড় মেরেছে এর জন্য না, রাগ হচ্ছে এর জন্য যে কষ্ট হবে তবেও মুখ ফুটে এসে বলবে না ভালোবাসি। গাধি মার কামে। এ গাধীর পুলিশের চাকরি হলো ক্যাম্পে, আল্লাহ জানে। মেজাজটা খুব খারাপ। বাসায় এসে সোজা রুমে গিয়ে শুয়ে পড়লাম।
আম্মু অনেকবার খাবার খাওয়ার জন্য ডেকেছে, কিন্তু প্রতিবারই খাবো না বলে দিয়েছি। মনে মনে ভাবছি আফিয়া যদি ভাবে যে আমি আবার ওর সামনে গিয়ে বলবো ভালোবাসি, তাহলে ভুল ভাবছে। আমি আর কখন ওর সামনে যাব না, যদি না ও নিচ থেকে এসে বলে ভালোবাসি। অন্যদিকে পুলিশিনী বাসায় এসে রুমের দরজা লাগিয়ে কান্না করছে, আর আমাকে নানান রকমের বকাঝকা করছে। কান্না করছে করুক, যেদিন ও চোখের পানি শেষ হয়ে যাবে সেদিন ঠিকই এসে বলবে ভালোবাসবে আমায়, একটু বুকে জায়গা দিবে তোমার। এদিকে আমারও ঘুম আসছে না, কী করবো সেটাও বুঝতে পারছি না। পাগলিটাকে অনেক আপন করে নিয়েছি মনে মনে। যতই দূরে যেতে চাই না কেন, সেই শেষমেশ কাছেই চলে আসি, মাঝরাতে স্বপ্নের মাঝে। তুমি আমায় খুঁজছো কেন? মন তোমায় খুঁজতে বাধ্য করেছে, তাই খুঁজছি। জানি আমি কোনো নাবিক বা জাহাজের চালক নই, তবুও এটা জানি যে তুমি কোনো সুদূর সমুদ্রের কোনো ছোট্ট দ্বীপের মানবী। তোমার খোঁজে যে আমাকে বাণিজ্যে যেতেই হবে। কোথা হতে আর কেমন করে তুমি এখানে এলে? আমাদের বাগানের প্রাচীর তো অনেক উঁচু, আর তাতে ওঠা খুবই কষ্টকর। কে তোমায় এখানে আসার পথ বলে দিল? আমার ভালোবাসা আমাকে পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছে, হয়েছে পথ এগোনোর অনুপ্রেরণা। আমি তোমার চোখ দিয়ে নিশানা করে এখানে এসেছি। আমি কোনো সুদক্ষ নাবিক নই, তবুও তোমার জন্য সুদূর সমুদ্রের ঢেউ এক দুঃসাহসী অভিযানে নিজেকে বাজি রেখে তোমার কাছে আসার পথ এগোতাম। একটা কথা আমাকে স্পষ্ট করে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো? হয়তো তুমি বলবে হ্যাঁ, আর আমি সেটাই মেনে নেব, সে যাই হোক। মাহমুদ, তুমি শপথ করতে যেও না, সত্যি সত্যি বলো আমাকে ভালোবাসো কিনা। প্রিয়তমা, ওই যে দেখেছ নীল আকাশের চাঁদ, যে গাছগুলোর মাথায় রূপোর টিপ পরিয়ে দিচ্ছে, ওই চাঁদের নামে আমি শপথ করছি যে আমি তোমাকে ভালোবাসি। না না, যে চঞ্চল অস্থির চাঁদ প্রতি মাসে তার কক্ষপথ পরিবর্তন করে, তার নামে তুমি শপথ করো না। তাহলে তোমার ভালোবাসাও একদিন ওই চাঁদের মতো অস্থির হয়ে পড়বে। তাহলে তাহলে কার নামে শপথ করব? শপথ একেবারেই না। তবুও যদি একান্ত করতে চাও তাহলে নিজ আত্মার উপরে করো, আমি তা নিঃসন্দেহে বিশ্বাস করে নেব। আমার এই একান্ত আত্মার প্রিয়তমা। থাক থাক, শপথ করতে হবে না। আজকে আমাদের এই মিলন এক আর্শনিক। তুমি বলো, আজকের এই একান্ত মিলনের রাতে তুমি আমার কাছ থেকে কি চাও? আমি চাই ভালোবাসার বিশ্বাস, তার শপথ বিনিময়, যে শপথ আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আমি তো সেই শপথ আগে থেকেই করেছি, কিন্তু তুমি তো ফিরিয়ে দিয়েছো। যাই হোক, আমি আবারও করব। আমার শক্তি সমুদ্রের মতোই অনন্ত, আমার প্রেম সমুদ্রের মতোই গভীর। আমি তোমাকে ভালোবাসি। ইয়াহু, সত্যি? ওরে আল্লাহ, আমার মাজা গেল গো গেল। চিৎকার দিয়ে খাট থেকে নিচে পড়ে গেছি। তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। দূর শালার কপাল। কিরে বাবা, তোর কি হয়েছে? কিছু না আম্মু, তুমি যাও না। তাহলে সকাল সকাল এত জোরে চিল্লালনি দিলি কেন? আর আম্মু কিছুই না, তুমি যাও তো। তুই যে কি করিস না ছোট থেকেই। আম্মু চলে গেল। ইস, এটা যদি স্বপ্ন না হয় বাস্তব হতো তাহলে কতই না ভালো হতো। বাস্তবে যে নাই বলুক, স্বপ্নে এসে তো বলেছে ভালোবাসা আমায়। সত্যি বলছি, অনেক ভালো লাগছে। স্বপ্নের কথাগুলো কতই না মধুর ছিল, কতই না মিল ছিল দুজনের কথায়। উফ, এটা যদি বাস্তবে হতো, আল্লাহ গো, কবে যে এটা বাস্তবে রূপ নিবে সেটা তুমিই জানো। যাই হোক, আবার শুয়ে দিলাম এক ঘুম। এদিকে পুলিশিনী সকাল সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নেয়। তারপরে মায়ের সাথে নাস্তা তৈরি করে খেয়ে রেডি হয়ে রওনা দেয় থানার উদ্দেশ্যে। থানায় গিয়ে পুলিশিনী একদম নীরব হয়ে বসে আছে, কোনো কথাই নাই ওর মুখে। মন খারাপ করে বসে আছে। ঠিক তখনই ম্যাম আসতে পারি? আসুন। ম্যাম সমস্যা হয়েছে। কি হয়েছে? ম্যাম পার্কে ঝামেলা হয়েছে। কি বলেন? তাড়াতাড়ি গিয়ে গাড়ি বের করুন। আচ্ছা ম্যাম। তারপরে পুলিশিনী পার্কে গেল। আর পার্কটা ছিল প্রেমের পার্ক। এখানে সব কাপলরা আসে। সেখানে গিয়ে পুলিশিনী দেখলো দুই পক্ষ মারামারি করছে। পুলিশ দেখে দুই পক্ষই মারামারি বাদ দিয়ে যে যার মতো দৌড়ে পালাচ্ছে। পুলিশ কোনো মতে 2-3 জনকে ধরলো, কিন্তু তখনই আফিয়ার নজর গেল পার্কের এক কর্নারে। তোমরা ওদের নিয়ে যাও, আমি আসছি। বাকি পুলিশগুলো ওদের নিয়ে গেল। আর পুলিশিনী সামনের দিকে এগোচ্ছে। পুলিশিনীর ওদিকে যাওয়ার কারণ সে রিমাকে দেখেছে, আর রিমার সাথে আজ আমাকে দেখেনি, অন্য একটা ছেলের সাথে। আর ওটাই হলো রিমার আসল বয়ফ্রেন্ড। আফিয়ার দেরি না করে রিমার সামনে গিয়ে দাঁড়ালো। আফিয়াকে দেখে রিমারও বসা থেকে উঠে দাঁড়ালো। তুই এত খারাপ কেন? রিমা বিষয়টা বুঝতে পেরে মাথা নিচু করে নিল। তবে রিমার বয়ফ্রেন্ড জানে না যে এই সেই পুলিশিনী। ও খারাপ মানে? কি বলছেন আপনি এসব? ঠিকই বলছি, এই মেয়েটা তোমার সাথে প্রেমের নাটক করছে।
ওকে আমি অন্য একটা ছেলের সঙ্গে নিজের চোখে দেখেছি, আর ও তাকেই ভালোবাসে। রিমা আপনি কি বলছে? রিমা হেসে হেসে ওর বয়ফ্রেন্ডের চুল টেনে টেনে সব কিছু খুলে বলতে লাগলো। সব শুনে রিমার বয়ফ্রেন্ড তো হাসতে হাসতে শেষ, সাথে রিমাও হাসছে, কিন্তু এমনভাবে বলছে যে পুলিশ নিয়ে ওদের কথাগুলো শুনতে পায়নি। এই ছেলে, তোমাকে এই মেয়েটা ঠকাচ্ছে আর তুমি হাসছো? হা হা হা, তাহলে আপনি আমাদের ভাবি? কি বলো এসব? ভাবি মানে? হুম, ও ঠিক বলেছে। আমি ঠিক বুঝতে পারছি না। আরে ভাবি এতদিন আপনাকে দেখিয়ে দেখিয়ে মাহমুদ ভাইয়া আর রিমা মিলে নাটক করছে। কি? হুম, আপনাকে জেলাস করানোর জন্য, আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য আমি আর মাহমুদ এতদিন আপনাকে দেখিয়ে দেখিয়ে ভালোবাসার নাটক করেছি। কি বলছো এসব? হুম ম্যাম, এটাই সঠিক। পাগলটা আপনাকে অনেক ভালোবাসে। ভাবি আপনি রাখছেন কেন? একবার ভেবে দেখুন, আপনার ভালোবাসা পাওয়ার জন্য মাহমুদ ভাইয়া কত কিছুই। হুম, আপনি শতবার অপমান করেছেন, মেরেছেন, তবু আপনাকে রেখে অন্য কাউকে মনে জায়গা দেয় নাই, আপনাকে ছেড়ে চলে যায় নাই। আপনার একটুকু ভালোবাসা পাওয়ার জন্য পাগলটা কত কিছুই না করেছে। ভাবি, ভাইয়াকে এবার তো। ভালো তো বাসি, তবে মিথ্যা নাটকের কিছু পুরস্কার দিতে হবে না ওকে। আল্লাহই জানে আজ মাহমুদের সাথে কি হয়। আমি কি হয় তা তোমরা দেখতে থাকো, আর হ্যাঁ, ওকে বলো না আমি সব কিছু জানতে পেরেছি। আচ্ছা ভাবি, তাই হবে। তবে শয়তানটাকে এখন কোথায় পাওয়া যাবে? তা তো জানি না। ওকে দাঁড়ান, ওকে কল দিচ্ছি। দাও, লাউড স্পিকারে দাও। ওকে। আমি ফোন রিসিভ করলাম। ওই, কোথায় তুই? আমি পৃথিবীতে নাই রে, চলে আসছি ওই নিষ্ঠুর পৃথিবী থেকে। তাই গো, তো তুমি কত দূর গেছো? চলে আসছি মহাকাশের বাইরে, যেখানে ওই পুলিশি নেই, শালির মুখ দেখতে হবে না। ওই, কি বলিস? চুপ কর ভাই। তুই জানিস না, ওই শালি আমার মন বুঝলো না, আমার ভালোবাসার মূল্য দিল না। ওই, তুই ফাইজলামি বাদ দিবি? না হলে তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে। কোথায় তুই সেটা বল। কি আর হবে, আমার জীবন তো শেষ। কোথায় তুই কবি? নদীর তীরে বসে আছি আর আমার কষ্টগুলো নদীর মাছগুলোর সাথে শেয়ার করছি। আচ্ছা থাক। তোমরা থাকো, আমি ওকে দেখে আসছি। পুলিশনি রেগে মেগে সেখান থেকে তীরে পাড়ের দিকে রওনা দিল। পুলিশনি যাওয়ার পর, আজ মাহমুদ, তুই তো বেটা গিয়া, আমি তোর লাইগা কিছু করতে পারলাম না, মাফ করে দিস ভাই। আমিও সেটা নিয়ে ভাবছি। তবে আমার মাহমুদের কথা ভেবে কান্না পাচ্ছে, না জানি কি হাল হবে। এদিকে আমি নদীর তীরে মন খারাপ করে বসে আছি। পুলিশিনী নদীর তীরে এসে আমাকে একই বসে থাকা দেখে দ্রুত আমার পেছনে এসে দাঁড়ালো। আর পিছনে কারোর আওয়াজ পেয়ে পেছনের দিকে তাকিয়ে দেখি পুলিশিনী রাগীভাবে তাকিয়ে আছে। পুলিশিনীকে দেখে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম, অবাক চোখে তাকিয়ে আছি। আফিয়াকে এখানে দেখবো ভাবতেই পারি নাই, তবে বুঝতে পারছি না এত রেগে কেন আছে। আমি না বুঝে অবুঝের মতো ভয়ে ভয়ে বললাম, আপনি এখানে? বলার সাথে সাথে ঠাস করে গালে একটা থাপ্পড় মারল। তবে থাপ্পড়টা এত জোরে মেরেছে যে আমি দাঁড়ানো থেকে মাটিতে পড়ে গেছি। কোনো কথা না বলে অসহায়ের মতো তাকিয়ে আছি। হঠাৎ করে কিছু না বলে সে কলার চেপে ধরে দাঁড় করালো। আমি কিছু বলছি না, অসহায়ভাবে তাকিয়ে আছি। নাটক করতে গিয়ে এতটা রেগে যাবে ভাবতে পারিনি। ওদিকে ঠোঁটটা খুব জ্বালাপোড়া করছে। বুঝতে অসুবিধা হলো না যে পুলিশের থাপ্পড়ের চোটে ঠোঁট কেটে গেছে। পুলিশ নিয়ে আমার কলার ধরে টেনে টেনে গাড়ির দিকে নিতে লাগলো। আমার বোঝা হয়ে গেল আমায় থানায় নিয়ে যাচ্ছে। এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কি করেছি? চুপ, একটা কথাও তোর মুখ থেকে বের করবি না, তাহলে তোর খবর আছে। কথাটা পুলিশ নিয়ে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলল। পিস্তল দেখে তো আমার নিচেই হয়ে যাবার অবস্থা, তাই বাধ্য ছেলের মতো পুলিশনির সাথে যেতে লাগলাম। সোজা আমাকে থানায় নিয়ে কয়েদের মধ্যে ভরে দিল। বুঝতে পারলাম আমাকে সেদিনকার মতো মারবে, মেরে পা ভেঙে দিবে। কিছুক্ষণ পরে পুলিশিনী আসলো আর সোজা জেলের মধ্যে আসলো। কিন্তু পুলিশিনীর হাতে আগের বারের মতো কোনো লাঠি নাই। ওর হাতে তুলা আর অন্য হাতে পানীয় মেডিসিন। মেডিসিনের নাম আমি জানি না। আমি অবাক চোখে তাকিয়ে আছি। পুলিশিনী কিছু না বলে তুলা এসে মেডিসিন লাগিয়ে আমার কাছে আসলো। আমি ভয়ে পিছনে সরে গেলাম। তাতে আরও রাগি চোখে তাকিয়ে,
কুত্তা, যদি আরেক পা পিছনে যাস তাহলে তোর বাকি পাটাও আগের মতো ভেঙে দেব। আমি ভয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকলাম। পুলিশিনী আবারও আমার কাছে এসে ঠোঁটে জমে থাকা রক্তগুলো পরিষ্কার করে দিতে লাগলো। এত কাছ থেকে পুলিশিনী কি অপূর্ব লাগছে, কিন্তু হঠাৎ করে এত দরদ দেখানোর কারণ বুঝতে পারছি না। ভালো করে আফিয়ার দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। পুলিশিনী কান্না করছে কেন? ওর চোখে পানি কেন? আমাকে মেরে নিজে কান্না করছে, তার মানে কি পুলিশিনীও ভালোবাসে? তোর ভালো যদি বাসে তাহলে কান্না করছে কেন? তাহলে কি সবটা জেনে গেছে? পুলিশিনী আমার ঠোঁট পরিষ্কার করে দিয়ে চোখে চোখ রাখলো, কিন্তু চোখ দুটো ছিল অশ্রু ভেজা। আপনি কান্না করছেন কেন? পুলিশিনী কোনো উত্তর দিচ্ছে না, না দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখ কিছু আমায় বলছে, কিছু বোঝাতে চাচ্ছে, কিন্তু আমি বুঝছি না, কারণ এর আগে বুঝে ঠকেছি, তাই বিশ্বাস করতে ভয় হচ্ছে। পুলিশিনী কিছু না বলে মন খারাপ করে চলে গেল, আর আসেনি সামনে। দেখলাম পুলিশিনী থানার বাইরে চলে গেছে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছি না। প্রায় ঘন্টাখানেক পরে আবার পুলিশিনী থানায় আসলো, তবে সেই সময় তো কান্না করছিল, কিন্তু এখন আফিয়ার মুখে একটা বিশ্বজয়ের হাসি লেগে আছে। তারপর কনস্টেবলকে বলল, কনস্টেবল, ওকে ছেড়ে দাও। তারপর আমাকে কয়েদ থেকে বের করা হলো। পুলিশিনীর চোখ মুখের দিকে তাকালাম, কেমন যেন একটা হাসি লেগে আছে। আমি কিছুই বুঝতে পারছি না এই হাসির মানে কি। প্রথমে আমাকে ধরে নিয়ে আসলো, আমাকে মেরে নিজেই কান্না করলো, আবার থানায় এনে কয়েদে ঢুকে নিজেই মেডিসিন লাগিয়ে দিল ব্যথা জায়গায়, এখন আবার হাসছে। কি হলো? পুলিশিনীর হাজারো প্রশ্ন মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। আমাকে ছেড়ে দেওয়া হলো। বাসে গিয়ে আম্মুর সাথে কিছু কথা বলে সোজা রুমে চলে গেলাম। আম্মুকে বলি নাই যে আজও আমাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল, শুনলে কষ্ট হবে তাই বলি নাই। রুমে এসে হাজারটা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো বিকেল 4টায়, তবে আমার ঘুম ভাঙেনি। আমার হারামি বন্ধুগুলো আমার ঘুম ভাঙিয়ে দিয়ে মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছে। তাহলে বড় ভাইয়ের ঘুম ভাঙলো? ওই, তোরা আমার ঘুম ভাঙালি কেন? তো কি করব তোর সাথে? কি করবি মানে? শালা আমাদের রেখে পালিয়ে করতে গিয়েছিলি না? কি রে, আজ তোরা সবাই আমার উপর এত রেগে আছিস কেন? হারামি, রাগাবো না তো কি করব? কেন রাখবি কেন? কি হয়েছে কবি তো? দেখ দেখ, শালা বাটকেলটা এমন ভাব করতেছে যেন কিছুই জানে না। কি জানবো? সত্যি আমি কিছু জানি না। শালা একদম ঢপ মারবি না, ও নিজে জানে না ওর আজ বিয়ে। কি বিয়ে মানে? আমি এক লাফে শোয়া থেকে বিছানার উপরে উঠে বসে পড়লাম। শালা এমন ঢং করতেছে যেন ও জানে না আজ ওর বিয়ে। কি? কিসের বিয়ে? কার বিয়ে? ওই, তুই জানিস না আজ তোর বিয়ে? তোকে দোহাই লাগে, আমি কিছু জানি না। ওই আমাদের দোহাই দিবি না একদম, আর নাটক বন্ধ কর। সত্যি আমি জানি না। মানে কি? আন্টি না আমাদের ফোন করে বললো যে আজ তোর বিয়ে। কি? আম্মু তোদের বলেছে? আন্টি তো আমাদের সবাইকেই ফোন করে বলেছে। তাহলে আম্মু তোদের সাথে মজা করছে? মজা করছে মানে কি? মজাই তো। যদি আমার বিয়ে ঠিক হতো তাহলে সেটা আমি জানি না, এটা হয় নাকি? তখন আম্মু রুমে এসে, সত্যি সত্যি আজ তোর বিয়ে? আম্মুর কথা শুনে আমি হা করে তাকিয়ে আছি। আম্মু, তুমি এসব কি বলছো? পাগল হয়ে গিয়েছো নাকি? আমি পাগল হইনি, সত্যি সত্যি আজ তোর বিয়ে। আম্মু, তোমার মাথায় কি ভূত চেপেছে নাকি? বলা নেই কওয়া নেই, এভাবে কি বিয়ে করা যায় নাকি? কেন করা যায় না? তোর কি কোনো পছন্দ আছে? না মানে আম্মু, আছে তো পুলিশিনী, তবে ও যে আমায় ভালোবাসে কিনা শিওর জানি না। থাকলেও কিছু করার নাই, আমি মেয়ে পক্ষে কথা দিয়ে এসেছি। আম্মু, আমি বিয়ে করব না। কেন করবি না? যাকে চিনি না জানি না তাকে কি করে বিয়ে করব? তোকে কিছু জানতে হবে না, বুঝতেও হবে না। আমি মেয়ের সম্বন্ধে অনেক কিছুই জানি, আর আমি এত কিছু জানি। এই নে, এইগুলো পড়ে নে। আমি বিয়ে করতে পারবো না। তুই যদি আজ এ বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। আম্মু, আম্মু কোনো কথা না বলে চলে গেল। এই পৃথিবীর মায়েদের একটাই কমন ডায়লগ, আর সেই ডায়লগের কাছে প্রত্যেকটা ছেলে মেয়ে ধরা দিতে বাধ্য। যে ডায়লগের কাছে পৃথিবীর অনেক ভালোবাসা সমুদ্রের মতো গভীরে হারিয়ে যায়। আমি এখন বাধ্য বিয়ে করতে, তবে কাকে বিয়ে করছি জানি না। তুমি আমায় মাফ করে দিও আফিয়া, আমি তোমাকে রেখে অন্য কাউকে আজ বিয়ে করছি। আমাকে মাফ করে দিও। তবে এই বাবুদের ভালোবাসা শুধুমাত্র তোমার জন্য। অবশেষে রাতে ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা হয়ে গেল। মেয়েটা কে সেটা আমি এখনও দেখিনি। গাড়ির ভিতরে ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসে আছে। বাসায় আসার পরে আমি ছাদে চলে গেলাম। কিছুক্ষণ পরে আরিফ, শুভ ওরা আসলো। কি রে এখন আসলি যে? বন্ধু, মন খারাপ করিস না, কপালে যা ছিল তোর তাই হয়েছে।
আমি আফিয়াকে কোনোদিনও ভুলতে পারবো না। দোস্ত, পুরনো সব কিছু ভুলে গিয়ে এখন জীবনটাকে নতুন করে গড়ে তোল। অনেক রাত হয়ে গিয়েছে, রুমে যা। কিন্তু আমার সব ভালোবাসা তো শুধু পুলিশিনীর জন্য। বন্ধু, ওইসব ভুলে যা। পুরনো কথা যত মনে করবি ততই কষ্ট পাবি। তারপর আমি কখনো পুলিশিনীকে বলতে পারবো না। তারপরে ওদের সাথে অনেক কথা হলো। রাত এখন 11টা ছুঁই ছুঁই। বন্ধুরা আমায় জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি রুমে গিয়ে দেখি মেয়েটা বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি দেখে অবাক হলাম। এখন 11টা 30 বাজে, শীতের রাত, মানে অনেক রাত, এখনও মেয়েটি বসে আছে। আমি রুমে প্রবেশ করেছি, আওয়াজ শুনে মেয়েটি এসে আমার পায়ে সালাম করলো। আমি কিছুই বললাম না, কারণ আমি কিছুই মেনে নিতে পারছি না। মেয়েটি সালাম করে গিয়ে আবারও খাটের উপরে বসলো। তখন আমি বলতে শুরু করলাম, শুনুন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। জি বলুন। জানি কথাগুলো বলা ঠিক হবে না, আপনি অনেক কষ্ট পাবেন, তবুও বলতে হবে। বলুন। আমি আপনাকে কখনো বউয়ের অধিকার দিতে পারবো না। কিন্তু মেয়েটি আমার কথার কোনো উত্তর দিল না। মনে হচ্ছে কথাটা ওর কান অবধি পৌঁছায় নাই। আমি কি বলেছি আপনি শুনতে পেরেছেন? কিন্তু কেন? কারণ আমি এক পুলিশিনীকে খুব ভালোবাসি। এবারও মেয়েটি কোনো কথা বললো না, দেখে আমি অবাক হলাম। কি হলো, কিছু বলছে না যে? দেখুন তো, সেই পুলিশিনীটি আমি কি না? এই বলেই মেয়েটি তার ঘুমটা উপরে তুলল। ও মা, মা গো! আমি চিৎকার দিয়ে নিচে ধপাস করে পড়ে গেলাম। আমার তো ভূত দেখার মতো অবস্থা। ও আম্মু গো, ভূত ভূত! ও আম্মু, তুমি কোথায়? এই এই একদম চিল্লাবি না। খাটের উপরে পুলিশিনী বসা, আপনি এখানে কিভাবে? কেন, আমি ছাড়া আর কাকে আশা করেছিলি? সত্যি করে বল, তোর লাইফে আর কে কে আছে? কেউ নাই, কেউ নাই। না থাকলেই ভালো। এত ভয় পাওয়ার কি আছে? ভয় তো পাবি এখন থেকে। আমি কি আপনাকে বিয়ে করে নিয়ে আসলাম? বলে কি, বিয়ে করে নিয়ে এসে বাসর ঘরে এসে জিজ্ঞেস করে আমি কি আপনাকে বিয়ে করে নিয়ে আসলাম? কিন্তু আপনি এখানে কি করে? সেটা তোর না জানলেও চলবে। আর তুই প্রথমে কি জানি বললি, তুই আমাকে বউয়ের অধিকার দিতে পারবি না। তুই দিবি কি না জানি না, তবে এটা শুনে রাখ, আমি তোকে কখনো স্বামীর অধিকার দিতে পারবো না। কি? কখনো আমার উপরে বউয়ের অধিকারের খাটে আসবি না, কখনো আমাকে টাচ করবি না। কিন্তু কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করেছি, আর তুমি তো আমার বউ। আসছে বউ বউ করতে, তুই তো সবার কাছে শালি বলিস। কি? এটা ও জানলো কেমনে? তুই কোনো কথা বলবি না, তোর কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। আর আমার কথার যদি অবাধ্য হোস, তাহলে তোকে সেদিনকার মতো জেলে ভরে দেব। আমি ভয়তে আর কিছু না বলে চুপ করে খাটের একপাশে শোয়ার জন্য যাচ্ছিলাম। আয় আয় আয়, কই যাস? ঘুমোতে। কেন, আমি ঘুমাবো না? ঘুমাবি, তবে খাটে না, নিচে ঘুমাবি। মানে? মানে তুই খাটে শুতে পারবি না, নিচে ঘুমাবি। আমি তোর সাথে ঘুমাতে পারবো না। কিন্তু আমি তো নিচে ঘুমোতে পারি না। ঘুমাতে বলছি, ঘুমাবি। এত কথা বলছিস কেন? পুলিশিনীর রাগি চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু এই শীতের মধ্যে নিচে ঘুমালে তো ঠান্ডা লেগে জ্বর কাশি হবে। হবে, তাতে আমার কি? এই বলে পুলিশিনী খাট থেকে একটা বালিশ, একটা কাঁথা, একটা কম্বল গায়ে জড়ানোর জন্য নিচে ফিক্কা মারল। তারপরে পুলিশিনী খাটে শান্তিতে ঘুমিয়ে গেল, আর আমি নিচে শুলাম ঘুমানোর জন্য। শীতকে দূর করার অবিরাম চেষ্টা করে যাচ্ছি, কিন্তু শীতেই ঠান্ডা ফ্লোর থেকে শীতকে দূর করতেও পারছি না। এতটা নির্দয় মানুষ কী করে হতে পারে? একটুও কি খারাপ লাগছে না? আমি কি করেছি তার সাথে, যার প্রতিশোধ নিচ্ছে? আমার জীবনটাই নষ্ট করে দিল আম্মু। ঘুমানোর হাজারো চেষ্টা করছি, কিন্তু পারছি না। মোবাইলটা অন করে দেখি রাত 2টো বাজে। উঠে দেখলাম পুলিশিনী ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। তাই গিয়ে খাটের একপাশে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। ভোরবেলা মনে হচ্ছে কেউ আমার শরীরে ছুরি চালিয়ে দিয়েছে, এমন মনে হচ্ছে। হতভম্ব হয়ে কাঁচা ঘুম থেকে উঠে দেখি পুলিশিনী আমার গায়ে এক জগ পানি ঠেলে দিয়েছে। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে শীতে কাঁপতে কাঁপতে বললাম, এটা কি হলো? আমার গায়ে পানি দিলেন কেন? চুপ করে রাগি চোখে তাকিয়ে আছে। আমি রাগার কারণ বুঝতে পেরে মাথা নিচু করে নিলাম। পুলিশিনী এগিয়ে গালে একটা থাপ্পড় মেরে বলল, তোর সাহস হলো কি করে আমার পাশে ঘুমানোর? আসলে রাতে খুব ঠান্ডা লাগছিল, তাই খাটে এসে শুয়ে পড়েছিলাম। তাতে আমার কি? আর হ্যাঁ, আর যদি কখনো এমন করিস, তাহলে তোর অবস্থা আমি কি করব সেটা নিজেও জানিস না। সরি, আর হবে না কখনো। হুম।
আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। শোন, আমি বাইরে যাচ্ছি, আর আমাদের মাঝে যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই সে কথা যেন বাইরের কেউ না জানে। হুম। তারপরে পুলিশিনী বাইরে চলে গেল। আমি আর না ঘুমিয়ে বের হলাম বন্ধুদের উদ্দেশ্যে। যখন ফ্রেশ হয়ে রুম থেকে বের হব, ওই, কই যাস? বাইরে যাচ্ছি। খাবার না খেয়ে কোথাও যাওয়া চলবে না। এখন খাবো না, পরে এসে খাবো। এই বলে বাইরে চলে আসলাম। বাইরে এসে শুভ আরিফ ওদেরকে কল দিয়ে টঙের দোকানে আসতে বললাম। কিছু সময়ের মধ্যেই ওরা এসে গেল। কিরে বন্ধু, বাসর ঘরে পুলিশিনী ভাবে কি দেখে অবাক হচ্ছিলি নাকি? তার মানে তুই জানিস? ও একা না, আমরাও জানতাম। এসব বাদ দিয়ে বলতো তোর বাসর রাত কেমন কাটলো? শুনতে চাস? অবশ্যই শুনতে চাই। বন্ধুর বাসর রাত বলে কথা। বল বল। তাহলে শোন, আমার বাসরাত ছিল পৃথিবীতে ঘটেনি এমন সব কাহিনী। আমার বাসরাতের গল্প শুনলে যে কেউই পাথর হয়ে যাবে। আর বাসরাতে বউ আমাকে যা খাইয়েছে তা হয়তো এই পৃথিবীতে কোনো পুরুষ বাসর ঘরে গিয়ে খায় নাই। তার মানে অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল মনে হয়। দোস্ত, কি খাইছিস বল না। না কমো না। তবে তোরা যদি কখনো কোনো পুলিশিনীকে বিয়ে করিস তাহলে বুঝতে পারবি কি খাইয়েছে। তাহলে তো কেন পুলিশিনী মেয়েকেই বিয়ে করতে হয়? শালা, আগে বিয়ে কর, তারপরে বুঝতে পারবি কীরকম করে আদর করে। ওদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসার দিকে রওনা দিলাম। কিছু ভালো লাগছে না, জীবনটাই কেমন জানি ওলট পালট হয়ে গেল। বাসা আসার পরে সব ভাবিরা ঘিরে ধরলো। আরে আমাদের নাগর, কোথায় ছিলে এতক্ষণ? আরে আরে কি করছো, ছাড়ো আমারে। আরে কোথায় যাচ্ছো? আগে এখানে বসো। তারপরে ভাবিরা আমাকে তাদের মাঝে বসালো। সবার মাঝে পুলিশিনও ছিল, আর তাও আমার সামনাসামনি। হ্যাঁ গো, নতুন বউ কি এমন আদর দিল যা আমরা দিতে পারিনি? ভাবিদের কথা শুনে সবাই হেসে উঠলো, শুধুমাত্র পুলিশিনী বাদে। কেমন করে জানি আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে রাখছে। আরে না, কি যে বলো না, তোমাদের কি করে বলি বলো? তোমরা তো আমার জানে মানে এক একটা। তোমাদের মতো আদর কি আর কেউ দিতে পারে? আমিও মজা করে বললাম, আসলে আমার ভাবিরা সবাই এক একটা ফাজিল। তারা যে মুহূর্তেই কারো মন ভালো করে দিতে পারে। তাই তো তোমাকে এত এত ভালোবাসি। কান মুষ্টানি দিয়ে ভাবি, লাগছে তো, সত্যি অনেক ভালো লাগছে। তবে আমার সামনে যে পুলিশিনী রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে, এটা দেখে ভয় করছে খুব। এই নতুন বউকে পেয়ে আমাদের কাছে আসা ছেড়ে দেবে না তো? আরে না, কি যে বলো, সব ছাড়তে পারি, কিন্তু তোমাদের ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। বিশ্বাস না হলে চলো এক রাউন্ড দিয়ে আসি। আবারও পুলিশিনীর দিকে চোখ পড়তে আমি চুপ হয়ে গেলাম। তার আঙ্গুল ঘুরিয়ে ঘুরে বলছে আমাকে এখান থেকে চলে যেতে। আমি অবস্থা বেকটিক দেখে ওখান থেকে চলে আসতে যাব, তাই বললাম আচ্ছা তোমরা থাকো, আমার একটা কাজ আছে, আমি এখন আসি। আসার সময় এক ভাবি পেছন থেকে বলে উঠলো, এই যে শুনে যাও, রাতে এসো কিন্তু ভুলে যেও না আবার। এটা বলে আবার সবাই হেসে উঠলো। আমি সেখান থেকে রুমে চলে আসলাম। খুব ভয় কাজ করছে। পুলিশিনী যে এতটা রেগে গিয়েছে ধারণার বাহিরে। আল্লাহ গো, তুমি আমাকে রক্ষা করো। আমি এসব ভাবছিলাম, মাথায় হাত দিয়ে। কিছুক্ষণ পরে পুলিশিনীও রুমে আসলো। রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে সোজা আমার কাছে এসে কলার চেপে ধরলো। আইকুত, ততক্ষণ তুই ওখানে বসে কি শুরু করেছিলি? আমি আবার কি করলাম? হ্যাঁ, এমন ভাব করছে যেন কিছুই জানে না উনি। সত্যি করে বল, তুই কোন ভাবির সাথে কি করেছিস? থি, আপনি এসব কি বলছেন? ওনার আবার ভাবি হয়, বড় বোনের মতো। আর আমরা সবাই ফ্রি হয়ে সবসময় কথা বলি। ফ্রি, তাই না? খুব তো হেসে হেসে কথা বলছিলি, খুব ভালো লাগে ডলাডলি করতে। আপনি এসব কি বলছেন? আরও না জানি কতজনের সাথে কি কি করেছিস। থি, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি ওরকমের ছেলে না। আমি ভুল ভাবছি তাই না? এখন থেকে তুই কারোর সাথে মিশবি না, সব সময় আমার সাথে থাকবি। আমি যদি থানায় থাকি, তুইও আমার সাথে থানায় থাকবি। তা না হলে ওদিকে দেখা যাবে আমি থানায় থাকবো, আর তুই বাসায় বসে অন্য কারোর সাথে ইটিস পিটিস করবি। আল্লাহ, আমাকে রক্ষা করো। এই কার সাথে আমার বিয়ে হলো? এই যা, রেডি হয়ে আয়, আমি বের হব। কিন্তু আমার তো কলেজ আছে আজ। তোর কোথাও যাওয়া চলবে না, কলেজও না, শুধুমাত্র পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবি। কি বলছেন আপনি এসব? আমি ঠিকই বলছি, এখন কোনো কথা না বলে যা, গিয়ে রেডি হয়ে আয়। এই বলেই পুলিশিনী চলে যাচ্ছিল। এই যে শুনুন, বল। আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে সব করার মানে কি? সে সব তোর জানতে হবে না, আমি যেটা বলেছি সেটাই কর। আপনি আর কোনো কথা বলে আফিয়ার সাথে রেডি হয়ে বের হলাম। আফিয়া আজ ওর গাড়ি না নিয়ে আমার বাইকে করে থানার উদ্দেশ্যে রওনা দিলাম।
আমি গাড়ি চালাচ্ছিলাম আর পুলিশিনী পেছনে বসে আছে। হঠাৎ করে মাঝপথে গিয়ে, এই গাড়ি থামা। কেন? থামতে বলছি, থামাবি। ওকে। তারপরে রাস্তার একপাশে বাইক থামালাম। শোন, থানায় যেন কেউ জানতে না পারি যে আমরা স্বামী স্ত্রী। কি? আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। কি বলছেন এসব? যা বলেছি তার যেন কোনো বিপরীত না হয়। কিন্তু আরে ম্যাম, আপনি এখানে? এই তো করিম সাহেব, থানায় যাচ্ছিলাম। ও আচ্ছা, তা এই ছেলেটা কে? করিম নামের পুলিশটি আমাকে উদ্দেশ্য করে বলল, আরে ও হলো আমাদের বাসাতে থাকে আর কাজ করে। আমি অবাক চোখে পুলিশিনীর দিকে তাকালাম। এ কাকে আমি বিয়ে করলাম? আম্মু কার সাথে আমার বিয়ে দিল, যে কিনা নিজের স্বামীকে অন্যের কাছে স্বামী বলে পরিচয় না দিয়ে কাজের ছেলে হিসেবে পরিচয় করে? ও আচ্ছা ম্যাম, চলুন না 2 কাপ চা খাই। চা খাবো? ওকে চলুন। তারপরে পুলিশিনী করিম নামের পুলিশটির সাথে চা খেতে গেল পাশের দোকানে, আর আমাকে দাঁড়িয়ে থাকতে বলল। ছি, নিজেকে আর কত ছোট হতে হবে। ভালোবাসি বলে এসব কিছু সহ্য করছি, কিন্তু আফিয়া যে আমার সাথে এসব করবে তা কখনো কল্পনাতেও আনতে পারি না। পুলিশিনীর দিকে তাকিয়ে দেখি খুব হাসাহাসি করে করিম সাহের সাথে বসে চা খাচ্ছে। খুব কষ্ট হচ্ছে এসব দেখে। স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে মজা করছে। এক পর্যায়ে ওরা চা খেয়ে আসলো, আফিয়া এসে আমার পেছনে বসলো। আমি বললাম, একটা কথা বলি। বল। আমাকে কাজের ছেলে হিসেবে পরিচয় দিলেন কেন? তো কি হয়েছে? ভালো হয়েছে, কাজের ছেলে হিসেবে পরিচয় করে দিয়েছি। কেন, স্বামী বললে কি হতো? ওয়েট, তোকে তো আমি বলেছি আমি তোকে স্বামী হিসেবে মানি না, তাহলে স্বামী স্বামী করছিস কেন? আমি কোনো কথা বলে চুপ রইলাম। এবার চল, দেরি হয়ে যাচ্ছে। আরও একটা কথা ছিল। কি? একটুও ভালো লাগেনি ওনার সাথে বসে হাসাহাসি করে চা খাওয়াটা। খারাপ লাগলে আমার কি? আমার যা ইচ্ছে হবে তাই করব। আমার বিষয় নিয়ে যদি আর কখনো নাক গলাস তাহলে তোর খবর আছে। সরি। তারপরে পুলিশিনীকে থানায় নিয়ে গেলাম। আপনি আমাকে বাইরের একটা বেঞ্চে বসিয়ে রেখে ভেতরে চলে গেল। আমার কাজ শুধু এখানে বসে থাকা। আমার জীবনে যে এমন একটা অন্ধকার সময় নেমে আসবে কখনো ভাবতেও পারিনি। নিজের বউ নিজেকে অন্যের কাছে কাজের ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেয়। যাই হোক, এসব আমার কপালে লেখা। বিধির লেখা কখনো বদলানো যায় না। যা হচ্ছে আমার সাথে হতে থাকুক, দেখি কোথায় গিয়ে কুল পাই। আধা ঘন্টা পরে পুলিশিনী রুম থেকে বাইরে আসলো। বাইরে এসে আমার দিকে একবার তাকালো। তখন একজন পুলিশ বলল, ম্যাম, এই ছেলেটা কে? প্রশ্নটা শোনা মাত্রই আমার নিজের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। এই হয়তো আমাকে বাসার কাজের লোক হিসেবে পরিচয় করিয়ে দিল। ও হলো আমাদের বাসার কাজের লোক। ছি ছি, আমার আন্দাজে ঠিক ছিল। যা ভাবছিলাম তাই বলল। মাথা নিচু করে নিলাম। এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। ও আচ্ছা। তখনই পুলিশিনী করিম নামের লোকটির সাথে কোথায় যেন চলে গেল। আর যাওয়ার সময় ওকে বলে গেল, এখানে চুপ করে বসে থাকবি, কোথাও যাবি না। ওরা চলে গেল। আমি সেখানে মাথা নিচু করে বসে রইলাম। রাগ, অভিমান, কষ্ট আর চেপে রাখতে পারছি না। আমাকে কাজের ছেলে বলে পরপুরুষের সাথে বের হলো। আমার মনটা মেনে নিতে পারছে না। কি করব এখন? আমি দিশেহারা হয়ে গেছি। কি করা দরকার আমার সেটা বুঝছি না। মনে হচ্ছে আমাকে সমুদ্রের মাঝামাঝি ছাড়া নৌকায় ছেড়ে দিয়েছে, আর আমি এখন শুধু সমুদ্রের ঢেউয়ের উপরে নির্ভরশীল। এখন ঢেউ আমাকে যেথায় নিয়ে যাবে আমাকে সেথায় যেতে হবে। তবে যেদিন আমি সমুদ্রের কিনারে পৌঁছাবো, আমার পায়ের নিচে আপন মাটি খুঁজে পাবো, সেদিন হয়তো পুলিশিনী বুঝবে কষ্ট কী জিনিস। আমি তার বাসার কাজের লোক ছিলাম না কি অন্য কিছু ছিলাম, আবার নাও বুঝতে পারে। আমি যখন এসব কিছু মাথা নিচু করে বসে বসে ভাবছিলাম, এই ছেলে, একটা কাজ করো তো। মাথা উঁচু করে তার দিকে তাকালাম। থানার সামনের দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে আসো তো। এটাই ছিল কপালে লেখা। কি হলো, যাচ্ছ না কেন? যাও। আমি বাধ্য হয়ে তার থেকে টাকা নিয়ে সিগারেট আনার উদ্দেশ্যে গেলাম। যে ছেলেকে দিয়ে কখনো বাসার বাজার অবধি কারানো হয় না, যে ছেলে সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, সেই ছেলে আজ সিগারেট আনতে যাচ্ছে। যে কাজে একজন জেলখানার কয়েদির মতো মনে হচ্ছে। সিগারেট নিয়ে থানায় ঢুকে দেখি আফিয়া এসেছে। আমি এগিয়ে গিয়ে পুলিশটিকে তার জন্য আনা সিগারেটের প্যাক দিলাম। আশা করেছিলাম আমাকে দিয়ে সিগারেট আনানোর জন্য আফিয়া পুলিশটাকে কিছু বলবে, কিন্তু ও। আর হ্যাঁ, আপনাদের যদি কারো কিছু লাগে তাহলে ওকে বলবেন, ও এনে দেবে। বসেই তো থাকবে, তার থেকে ভালো কিছু কাজ করুক। আচ্ছা ম্যাম। আমি অসহায়ভাবে পুলিশিনীর দিকে তাকালাম। পুলিশিনী কিছু না বলে ওর রুমে চলে গেল। তারপর আর কি, আমাকে দিয়ে যে যার মতো বিভিন্ন কাজ করাতে লাগলো। চাকর বানিয়ে দিল আফিয়া আমাকে। এদিকে সকালবেলা বাসা থেকে আসার সময় কিছু খেয়ে আসি নাই, অনেক খিদে লেগেছে। দুপুরে খাওয়ার সময় আফিয়া আমার কাছে আসলো। চল খাবার খেয়ে আসি। আচ্ছা, আসছি।
বের হতে যাব তখনই ম্যাম চলেন আজকে বাইরে থেকে লাঞ্চ করে আসি। বাইরে? আচ্ছা চলেন। ওই শোন, তুই বাকিদের সাথে গিয়ে লাঞ্চ করে নিস। এই বলে চলে গেল তারা। আমি ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছি। খুব রাগ হচ্ছে করিম শালার উপরে। আপিয়া যে এরকম চরিত্রে এটা জানলে কখনো ওকে ভালোবাসতাম না, কখনো ওর জন্য এত কষ্ট পেতাম না। যাই হোক, আফিয়া তো চলে গেল। করিম নামে পুলিশটির সাথে আমি গিয়ে থানার বাইরে থাকা টঙের দোকান থেকে 2টো পাউরুটি আর 1 হালি কলা খেয়ে নিলাম। বাসা থেকে আসার সময় মানিব্যাগও আনিনি। পকেটে যে খুচরা ছিল তা দিয়ে পেটে খিদে মেটালাম। প্রায় 1 ঘন্টা পরে আফিয়ার ওই পুলিশটি আসলো। আমি শুধু দেখেছি দূর থেকে, আর আমার সাথে আফিয়ার কথা হয় নাই। সন্ধ্যাবেলা আফিয়ার রুম থেকে বের হলো। চল। চলো। যেই ও আমার বাইকে উঠতে যাবে তখনই করিম শালা ওর বরভটি হোন্ডা নিয়ে হাজির। ম্যাম আসেন, আজকে আপনাকে লিভ দেই। না থাক, তুমি যাও। আরে ম্যাম আসেন না। ওকে চলো। এই বলে আমার বাইক থেকে নেমে করিমের বাইকে গিয়ে উঠলো। আমি মন খারাপ করে বসে রইলাম। তুই বাসায় চলে আসিস। ওরা চলে গেল। আমি কোনো উত্তর না দিয়ে সেখানে বসে আছি। বাহ, খুব ভালো। করিম সাহেবকে আগে আপনি বলতে শুনতাম, এখন তুমি। না, ওর সাথে আমার সংসার করা সম্ভব নয়। রাগে মাথা পুড়ে যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। এগুলো আমি সহ্য করতে পারছি না। ওখান থেকে এক টানে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে দেখি পুলিশিনী ড্রেস চেঞ্জ করতে যাচ্ছে ওয়াশরুমে। কিছু কথা ছিল। কি কথা? করিমের সাথে তোমার কিসের সম্পর্ক? সম্পর্ক মানে? একসাথে বের খাওয়া, একসাথে খাবার খাওয়া, আবার একসাথে আসা। মনে করেছে আমি কিছুই বুঝি না। আমার কথা শুনে আফি আমার দিকে তেড়ে আসলো। এই যে কষে আমাকে একটা থাপ্পড় মারলো। টেবিলের সাথে হালকা হেলান দিয়ে থাকায় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেলাম। তোর সাহস হলো কি করে এতটা খারাপ কথা বলার? এরপর থেকে যদি কখনো এমন কথা বলিস তাহলে তোর খবর আছে। এই বলে আফিয়া ওয়াশরুমে চলে গেল, আর আমি থাপ্পড় খেয়ে সেই জায়গাতেই গালে হাত দিয়ে বসে রইলাম। কিছু করতে পারলাম না আমি। কেন জানি আফিয়া আমার সামনে থাকলে আমার কোনো রাগ থাকে না। ওর রাগ দেখলে আমার ভয় করে। কিন্তু এখন আমি কি করব? এখন এসব আর সহ্য হচ্ছে না। ওখানে আর বসে না থেকে ফ্রেশ হয়ে রুমে এসে সোফায় বসলাম। কি রে, খাবার খাবি না? না, আপনি গিয়ে খান। আমার সামনে ঠোঁট কাটা নিয়ে গেলে হাজারো প্রশ্ন করবে। কিরে মা, ও আসলো না আম্মু আপনাদের ছেলে বাহিরে থেকে খাবার খেয়ে এসেছে। কেন? ওর নাকি আমার সাথে খেতে ভালো লাগে না। কি কি হয়েছে? জানি না আম্মু। আচ্ছা তুমি খাও, ওকে আমি পরে দেখে নিব। এ বলে পুলিশিনী চলে গেল। আম্মুর কাছেও আমাকে খারাপ বানাচ্ছে। এদিকে আমিও কালকের মতো যথারীতি আফিয়া কাটে আমি নিচে। কিন্তু আমি ঘুমোতে পারছি না। যে ঠান্ডা, কেবলমাত্র চোখটা লেগে আসছিল তখন আফিয়ার ফোন বেজে ওঠে। কি ব্যাপার করিম সাহেব, এত রাতে কল দিয়েছেন যে? তার মানে করিম নামের পুলিশটি কল দিয়েছে। ঘড়ি কাটার দিকে তাকিয়ে দেখে 11টার উপরে। এত রাতে কল দেয় মানে সত্যি সত্যি করিম আর আফিয়ার মাঝে কিছু একটা আছে। প্রায় 30 মিনিট কথা বলল। আমি কিছু না ভেবে অনেক কষ্টে ঘুমিয়ে গেলাম। এভাবেই 1 মাস আমার উপরে অত্যাচার চলে। করিম সাহেবের সাথে পুলিশের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। 1 মাস অতিবাহিত হয়ে গেল। আমার এসব সহ্য করতে করতে পুলিশিনী হঠাৎ করে একদিন থানা থেকে আমাকে কল দিল। আজকে অসুস্থ থাকায় পুলিশিনীর সাথে যেতে পারিনি। হ্যালো, তুই কোথায়? আমি তো বাসায়, কিন্তু কেন? শোন, আমি ভুলে বাসায় পিস্তলটা রেখে এসেছি। তুই তাড়াতাড়ি ওটা নিয়ে থানায় আয়। কিন্তু আমার তো শরীর অনেক খারাপ। তাতে আমার কি? 10 মিনিটের মধ্যে পিস্তল নিয়ে থানায় আসবি। দেরি হলে তোর খবর আছে। শরীর অনেক খারাপ, তবুও তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে পিস্তলটা নিয়ে বাইক নিয়ে রওনা দিলাম। কিন্তু রাস্তা অনেক জ্যাম থাকায় জ্যামের জায়গায় 30 মিনিট লেগে গেল। তাই বাধ্য হয়ে বাইক ওখানে রেখে দৌড়াতে শুরু করলাম থানার উদ্দেশ্যে। জ্যামটা থানার কাছে থাকায় তবুও দৌড়ে যেতে 10 মিনিট লেগে গেল। ভয়ে ভয়ে থানার ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি আফিয়া ওর রুমে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই রাগি চোখে আমার দিকে তাকালো। ধীরে ধীরে পুলিশের দিকে এগোচ্ছি। এই শীতের মধ্যে আমি ঘামছি। কপাল ঘেমে টপ টপ করে পানি পড়ছে, কারণ দৌড়ে এসেছি আর আফিয়ার ভয়ে। রুমের সকলে আমার দিকে তাকিয়ে আছে। আমি ধীর পায়ে ওর কাছে গিয়ে ওর হাতে বন্দুকটা দিতেই বললাম, রাস্তার মধ্যে অনেক জ্যাম। আর কিছু বলতে পারলাম না। তার আগেই আফিয়া কাটা ঠোঁটের খুব জোরে থাপ্পড় মারল। আমি মাথা উপরে তুলে অবাক হয়ে তাকিয়ে আছি। এতটা কষ্ট করে বন্দুকটা নিয়ে আসলাম, আর তার প্রতিদানে পেলাম থাপ্পড়। আমাকে থাপ্পড় দেওয়াতে উপস্থিত সকলে হাসছে। তবে একটা আজকে প্রথম না, নিত্যদিনের কাজ। কোনো না কোনোভাবে আফিয়া গায়ে হাত তুলবে। আমি কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে সব সহ্য করি। আজও মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তোকে সময় দিয়েছি 10 মিনিট, সেই জায়গায় তুই 1 ঘন্টা দেরি করে এসেছিস। মনে মনে খুব রাগ হচ্ছে।
রাস্তায় জ্যাম থাকলে আমি কি করব? ইচ্ছে হচ্ছে এই বন্দুকের গুলি সোজা তোর মাথায় ঢুকিয়ে দিয়ে তোকে খুন করে ফেলি। সকলে হাসছে, আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই চাকরের বাচ্চা, কথা বলিস না কেন? ও কি বললো আমাকে চাকরের বাচ্চা? তার মানে আমার আম্মু চাকর আর আমি তার সন্তান। সেকেন্ডই মাথায় পৃথিবীর সব রাগ ভর করলো। এতই না আমাকে যা ইচ্ছে বলেছিস, অপমান করেছিস, আমি কিছু বলি নাই, কিন্তু আজ আমার মাকে চাকর বললো। মুহূর্তে চোখ দুটো রক্তিম হয়ে উঠল। পুলিশিনী সামনে দাঁড়িয়েছিল। গায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় মারলাম। এত জোরে থাপ্পড় মেরেছি যে আফিয়া আমার থেকে 2-3 হাত দূরে ছিটকে পড়লো। থানার সকলের সঙ্গে সঙ্গে অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল। তুই কি বললি? তোর এত বড় সাহস, তুই আমার চাকরের বাচ্চা বলিস? আর আমার মা কি চাকর? এসব বলতে বলতে আফিয়ার কাছে গিয়ে আবল তাবল বলে মারতে লাগলাম। আমি এখন নিজের হুঁশের ভিতর নাই। অবস্থা ব্যক্তি দেখে বাকি পুলিশগুলো আমাকে থামালো আর ধরে রাখলো। তোকে আমি খুন করে ফেলবো, আজ তুই আমার মাকে চাকর বললি। প্রচণ্ডভাবে রেগে আছি। আমার এমন রাগ দেখে আফিয়া বিস্মিত হয়ে তাকিয়ে আছে। ওর ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। আমার আগের ক্ষত জায়গায় থাপ্পড় মারায় সেখান থেকে রক্ত পড়ছে, সেদিকে কোনো হুঁশ নেই, কারণ আমার মাকেও আজ চাকর বলেছে। এতই না আমাকে বলেছে, আমাকে অপমান করেছে, কিন্তু আজও ওর লিমিট ক্রস করে ফেলেছে। ও আমার মাকে গালি দিয়েছে। আফিয়া আমার রাগার কারণ বুঝতে পেরেছে। ও আজ আমার মাকে নিয়ে কথা বলেছে। পাশ থেকে একটা অন্য মেয়ে পুলিশ গিয়ে ওকে পড়ে থাকা দেখে তুলল। তবে ও এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। আমার যে এতটা রাগ থাকতে পারে সেটা আফিয়া কখনো ভাবতে পারিনি। কনস্টেবল, লাঠি আনো। কুত্তার বাচ্চার এত বড় সাহস ম্যাডামের গায়ে হাত তুলে। না, ওকে ছেড়ে দাও। কিন্তু ম্যাডাম, একটা কাজের ছেলে আপনাকে মারলো, তাকে ছেড়ে দিব? এই বাইঞ্চোদ, কাজের ছেলে কে রে? আমার পোশাকের দিকে তাকিয়ে দেখ, তোর থেকে 1000 গুণ দামি। কাজের ছেলে তোর বাপ। আর তোর নোংরা ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস কর আমি কে। এই কথাটা বলে আমি সেখান থেকে বের হয়ে চলে আসলাম। আমার কথায় করিম নামের পুলিশটি অবাক হয়ে ভাবতে লাগলো। সত্যি তো, কাজের ছেলে হলে এত দামি পোশাক পরবে নাকি? ওদিকে আফিয়া পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কি থেকে কি হয়ে গেল, এমন কিছু হবে ভাবতেও পারিনি। অন্যদিকে আমি বাইক সাইডের উপরে টানতাছি। মন চাচ্ছে যদি ওকে জুতা দিয়ে পিটাতে পারতাম, তাহলে আত্মাটা শান্তি পেত। আমি বাইক জোরে চালাচ্ছি। রাগের মাথায় কখন যে একটা পথিক বাইকের সামনে এসে গেছে টের পাই নাই। যেই দেখতে পেলাম লোকটি বাঁচাতে গিয়ে আমি ফুটপাতে উঠে পড়লাম। তবে বাইক আমার নিয়ন্ত্রণে ছিল না। রাস্তার পাশে থাকা পিলারের সাথে লাগিয়ে দিলাম। এসে পড়ে আর আমার কিছু মনে নেই। এখন চোখ খুললাম, তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। পাশে তাকিয়ে দেখি আম্মু আর আফিয়া বসে আছে আমার জ্ঞান ফেরা দেখে। বাবা, তাহলে তোর জ্ঞান ফিরল? তবে আম্মু, আমি এখানে কেন? মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। হয়তো মাথায় খুব জোরে বাড়ি খেয়েছি, তাই মাথায় ব্যান্ডেজ করা। বাবা, তুই অ্যাক্সিডেন্ট করেছিলিস, যাকে বাঁচাতে গিয়ে তোর এ অবস্থা হয়েছে, সেই তোকে এখানে নিয়ে এসছে। ও, দেখি আম্মু, আমাকে একটু দেখতে দিন। পুলিশিনীর চোখে পানি, নিশ্চয়ই নাটক করতেছে। তবে আমি এবার আর ওর নাটকে পা দিচ্ছি না। আম্মু, ওনাকে এখান থেকে তুমি যেতে বলো। কেন? কারণ ওই নোংরা মানুষটাকে আমার সহ্য হয় না। আফিয়া আমার কথা শুনে অসহায় চোখে তাকিয়ে আছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি আম্মুর কাছে ভালো স্বাস্থ্যে নাটক করছে। নোংরা মানুষ মানে? এগুলো তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, তুমি ওনাকে আমার সামনে থেকে যেতে বলো। কিন্তু কেন? ও কি করছে? তোমার জানা লাগবে না, তুমি ওনাকে যেতে বলো। তখনই রুমে ডাক্তার আসলো। আগের থেকে ভালো আছে আঙ্কেল। ওকে আঙ্কেল। তারপরে ডাক্তার আঙ্কেল চলে গেল। নে, এবার খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নে। খাবো না। আফিয়া আমার দিকে তাকিয়ে আছে, যা একদমই সহ্য হচ্ছে না। কেন খাবি না? কারণ যতক্ষণ পর্যন্ত না উনি আমার সামনে থেকে যাচ্ছে ততক্ষণ আমি কিছু খাবো না। তোদের মধ্যে কি হয়েছে আমাকে বলবি? তোমার জানতে হবে না, তুমি ওকে এখান থেকে যেতে বলো। আফিয়া কান্না করতে করতে বাইরে চলে গেল। দেখ তো, এটা কেমন কান্না করতে করতে চলে গেল। নাটক করা দেখলে গা জ্বলে। খুব ভালো হয়েছে, শালে আমাকে চাকরের বাচ্চা বলে। কি হয়েছে আমারে বলবি? কি হয়েছে এতবার জিজ্ঞেস করছো কেন? এতই জানতে ইচ্ছে করলে ওই বাজে মানুষটার কাছে গিয়ে জিজ্ঞেস করো। আমি রেগে কথাটা বললাম। আম্মু আর কিছু না বলে হালকা খাবার খাইয়ে তারপরে ওষুধ খাইয়ে দিয়ে বাইরে গেল। এখন বুঝবে আপন মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। যাই হোক, ডক্টর বলছে সুস্থ হতে অনেক দিন লাগবে। এখানে নাকি কিছুদিন থাকতে হবে, কিন্তু আমি এখানে থাকবো না। হাসপাতালে থাকা আমার একদম পছন্দ নয়।
তাই আম্মু ডক্টরের সাথে কথা বলেছে। ডক্টর আঙ্কেল প্রথমে রাজি হচ্ছিল না, তারপরে রাজি হলো আর হয়তো আমাকে আজই রিলিজ করে দেবে। তাই এখন একটু ঘুমানোর চেষ্টা করলাম। এদিকে আফিয়া কেবিনের বাহিরে বসে কান্না করছিল। আম্মু গিয়ে ওর মাথায় হাত দিয়ে পাশে বসালো। সত্যি করে একটা কথা বলো তো মা, আফিয়া কিছু না বলে মাথা উঠিয়ে আম্মুর দিকে তাকালো। তোমাদের মাঝে কি হয়েছে? আমাকে সবকিছু খুলে বলো তো। আম্মু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কিরকম ভুল? আম্মু, আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। খারাপ ব্যবহার মানে? না আম্মু, কি করেছো তুমি ওর সাথে? আমি ওর সাথে তারপরে আম্মুকে সব খুলে বলল। কি বলছো তুমি এসব? আম্মু, আমাকে ক্ষমা করে দিন। ছি ছি মা, তুমি ওর সাথে এমনটা করলে? কি করে পারলে? কেন করলে ওর সাথে এমন? আম্মু, আমি জানি না কেন ওর সাথে এমনটা করেছি, কিসের মধ্যে ছিলাম সেটাও আমি জানি না, আর কেন ওর সাথে এতটা খারাপ আচরণ করেছি জানি না। অকারণে একটা মানুষকে আর একটা মানুষের ওপর এতটা অত্যাচার কি করে করতে পারে? ও আমার সাথে বিয়ের আগে নাটক করেছিল, তাই কিছুটা রেগেছিলাম আর টার্গেট করেছিলাম নাটক করার যা লোকে বুঝাবো। কিন্তু আম্মু, বিশ্বাস করুন, আমি যে ওর উপর এত খারাপ আচরণ অপমান করে ফেলেছি সেটা আমি বুঝতে পারিনি। আমি যে ওকে ভালোবেসেছি এটাই আমার মনে আসছিল না। আমি কিসের মধ্যে ছিলাম তাও জানি না, শুধু ভাবতাম কি করে ওকে কষ্ট দেওয়া যায়। আমি বুঝতে পারছি না তুমি এগুলো কি বলছো। তবে এটা বলতে পারি যে আমার ছেলে সহজে রাগ করে না, আর রাগ করলে ওকে আমি শান্ত করতে পারি না। আম্মু, আমাকে ক্ষমা করে দিন। আমার কাছে ক্ষমা না চেয়ে ওর কাছে গিয়ে যাও। তবে ও যদি তোমাকে ক্ষমা না করে তাহলে তোমাকে আমি কোনো ধরনের সাহায্য করতে পারবো না, কারণ আমি জানি ও এখন আমার কথা শুনবে না। আমি খুব ভালো করে জানি আমার ছেলেকে কেমন, যেমনটা তোমাকে ও ভালোবেসেছিল, আর খারাপের পাথরের মতো শক্ত। আম্মু ওখান থেকে উঠে চলে গেল। তারপর আফিয়া বলে, আমি এগুলো কি করেছি? কি হয়েছিল এতদিন আমার? কোন ধ্যানে আমি ছিলাম? যাকে ভালোবেসে বিয়ে করেছে তার গায়ে হাত তুলেছি, নিজের স্বামীকে অন্যের কাছে কাজের লোকের পরিচয় তুলে ধরেছি, হাজারবার অপমান করেছি নানান বিষয় নিয়ে। কেন করলাম আমি এগুলো? কি হয়েছিল আমার? আফিয়া ওখানে বসে বসে নিজের কপাল নিজেই হাত দিয়ে চাপ পাচ্ছে। এদিকে আমি বেডে শুয়ে আছি। কিছুক্ষণ পরে দেখলাম আফিয়া আমার রুমের দিকে আসছে। কি ব্যাপার, আপনি এখানে? আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমার সাথে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আফিয়া এসে আমার পা জড়িয়ে ধরলো। পায়ে ব্যথা থেকে পাটা সরাতে পারছি না। ওই সর, তোর পাপি হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। আমাকে আর একবার সুযোগ দাও, এমনটা আর কখনো করবো না। তোকে না বলেছি আমার পা ছাড়তে? তাহলে এখনো ধরে বসে আছিস কেন? ছাড় বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। ভালোবাসিস? চাও তুই আমাকে? নাটক তো ভালোই করতে পারিস। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, নিজের থেকেও বেশি। তোর মুখে ভালোবাসি কথাটার নাম মানাচ্ছে না। আর একটা বার তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস তোকে এতদিন করেছিলাম, তাই বলি তো চুপ ছিলাম। এত অপমানের পরেও মুখ খুলে কথা বলিনি। ভেবেছিলাম তুই ফিরে আসবি, আমাকে ভালোবাসবি, কিন্তু না, তুই ঠিক হবার ছিলি না, আর ঠিক হবিও না। আমি জানি এসব তুই সব নাটক করছিস। আর শোন, এসব করে কোনো লাভ নেই, কারণ তোর উপরে আর বিশ্বাস আমার জন্মাবে কিনা জানি না, আর তোকেও ভালোবাসবো না। না, তুমি এমনটা করতে পারো না। এটাই তো আমিও কখনো ভেবেছিলাম না আমার ভালোবাসার মানুষটি আমার সাথে এমন করবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শোন, কেউ যদি কাউকে একটু ভালোবাসে তাহলে তার সাথে সে এমনটা করতে পারে না। সেটা তুই আমার সাথে করেছিস। আমার সাথে এমনটা করতে পেরেছিস কারণ তুই আমাকে কখনো ভালোই বাসিসনি। আগে ভালোবাসতে শেখ, তারপরে বলতে আসিস। তোর ভালোবাসা পাওয়ার জন্য তোর সব কিছু সহ্য করেছি, কিন্তু তুই প্রতিদান হিসেবে শুধুই কষ্ট দিয়েছিস। আগে তোকে ভালোবাসতাম, কিন্তু এখন তোর জন্য আমার মনে এতটুকু জায়গাও নাই। আমাকে কি মাফ করে দেওয়া যায় না? মানছি তো তোমার সাথে আমি যা করেছি সব ভুল করেছি। লাভ না এসব বলে নাটক করার, কারণ তোর সাথে আমি আর সংসার করতে পারবো না। কি? তোর সাথে আমার সংসার করা সম্ভব নয়। না না, এমনটা করো না, একটু দয়া করো, এমনটা করো না। ডিভোর্স পেপার পেয়ে যাবি। ডিভোর্সের কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে, কি? হ্যাঁ, তোর থেকে আমি মুক্তি পেতে চাই। কি বলছো এসব?
না, না এমন করো না প্লিজ, তাহলে আমি বাঁচতে পারবো না। আমার সামনে হাত জোর করে বলল, তোর সব নাটক সহ্য হচ্ছে না, আর তুই না বাঁচলে আমার কি? আমি আগে সুস্থ হয়ে নিই, তারপরে তুই তোর ডিভোর্স পেয়ে যাবি। না, তুমি এমনটা করতে পারো না। না, আমি কি কি করতে পারি তা তুই এখন থেকে দেখতে পারবি। তখনই রুমে শুভ নিলয় ওরা ঢুকলো। মাহমুদ, তোর কি হয়েছে? তেমন কিছু না রে, একটা দুর্ঘটনা ঘটেছে। তেমন লাগেনি তো। না, তেমন কিছু হয় নাই, মাথায় ব্যথা পেয়েছি। সে যাই হোক, একটু দেখে গাড়ি চালাবি তো নাকি? বাইকে উঠলে তোর মন যে কোথায় যায়। তো ভাবি কান্না করছে কেন? ভাবি? কে ভাবি? কি বলছিস এসব তুই? আফিয়া ভাবির কথা বলছি। ও আবার তোদের ভাবি হলো কি করে? তোর সব সময় মজা। তো বল, ভাবি কান্না করতেছে কেন? শোন, আমি মজা করছি না। ওই খারাপ মানুষটি কান্না করছে কেন জানিস? তোদের কাছে ভালো হবার জন্য। আসলে কান্নার পিছনে সত্যিটা হলো মনে মনে অনেক খুশি হয়েছে আমার অবস্থার কথা দেখে। আমার কথা শুনে আফিয়া কান্না করতে করতে চলে যেতে লাগলো। শালির নাটক করতে পারে খুব। তুই এসব কি বলছিস? আমি যা যা বলছি সব ঠিকই বলছি। এত রেগে কেন আসছিস ভাবির উপরে? কেন তার সাথে এমন খারাপ ব্যবহার করতেছিস? কি হয়েছে বলবি তো? তোরা জানিস না ও আমার সাথে কি কি করেছে? কি করেছে তোর সাথে? ও এতদিন আমার সাথে, তারপরে ওদেরকে সব খুলে বললাম। কি তোর সাথে এসব করছে? তাই ঠিক করেছি। ওর মতো মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। ওকে আমি ডিভোর্স দিব। কি বলছিস এসব? ঠিকই বলছি আমি। বন্ধু, রাগের মাথায় এমন কিছু করিস না যেটার জন্য পরে কোনো তোকে না পস্তাতে হয়। আরে কি পস্তাবো? যে মেয়ে নিজের স্বামীকে অন্যের কাছে কাজের ছেলে বলে পরিচয় করিয়ে দেয়, যে মেয়ে কথায় কথায় স্বামী গায়ে হাত তুলতে পারে, তার সাথে আমার ডিভোর্স হলে কি পস্তাবো? তুই কি সত্যি ভাবিকে ডিভোর্স দিবি? হুম। দেখ, আমার মনে হচ্ছে ভাবি তার ভুল বুঝতে পেরেছে। আমি এটাই ভাবছিলাম যে ও আমাকে ভালোবাসবে। এই আশা নিয়েই তো ওর সাথে লেগেছিলাম, কিন্তু ওর থেকে আমি এইটুকু ভালোবাসা পাইনি। পেয়েছি শুধু কষ্ট আর অপমান। তাই ওকে আর বিশ্বাস করে উঠতে পারবো না। ওকে দেখা যাবে। আর শোন, আমি সুস্থ হলে আমাকে আবার কলেজ নিয়ে যাবি। আমি আবার আগের জীবনে ফিরে যেতে চাই। ওকে নিয়ে যাব, একসাথেই যাব। তারপরে ওদের সাথে অনেকক্ষণ কথা বলি। আফিয়ার জন্য কুত্তাগুলোর কাছে যাওয়ার কোনো টাইমই পাইনি। সন্ধ্যা হলে ওরা সবাই বিদায় জানিয়ে বাসায় চলে গেল। পরদিন সকালে আমাকে হাসপাতাল থেকে রিলিজ করিয়ে বাসায় আনা হলো। বাসায় এসে একটু রেস্ট নিলাম, কিন্তু বাসায় আসার পরে একটা জিনিস নোটিস করলাম যে আফিয়া একবারও আমার সামনে আসেনি। কিছুটা অবাক হলেও ভাবতে ভালো লাগছে। ওকে দেখতেই গায়ে আগুন জ্বলে। কিছুক্ষণ পরে আম্মু রুমে আসলো। বাবা আয়, কিছু খাবি? কিন্তু আম্মু কি করে যাব? আমার কাঁধের উপরে হাত দিয়ে অন্য পায়ে ভর দিয়ে চল। খুব খিদাও লাগছিল। আম্মুর কাঁধে ভর করে খাবার টেবিলের কাছে গেলাম। গিয়ে আর চোখে তাকে দেখে আফিয়া টেবিলের পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওকে না দেখে খেতে বসলাম। খাবার টেবিলের দিকে নজর যেতেই মনটা সলাৎ সলাৎ করে উঠল, কারণ খাবার টেবিলে সব আমার পছন্দের খাবার রান্না করে রাখা। তা দেরি না করে খাওয়া শুরু করলাম। আম্মু, খাবারটা আজ অনেক মজা হয়েছে। তাই? তোমাকে অনেক ধন্যবাদ আম্মু, আমার পছন্দের খাবারগুলো রান্না করার জন্য। আমাকে ধন্যবাদ না দিয়ে আফিয়াকে ধন্যবাদ দে। কেন? কারণ এগুলো আজকে ওই রান্না করেছে। আফিয়া রান্না করেছে শুনে খাবার আর গলা দিয়ে নামছে না। মেয়েটি তোর জন্য অনেক কষ্ট করে রান্না করেছে। আমার কাছে এসে বলে, আম্মু আমি রান্না করব। আর তার সাথে তোর প্রিয় খাবারের নামগুলোও জেনে গেছে। সেই অনুযায়ী রান্না করে তোর জন্য। আমি চুপ করে তাকিয়ে আছি। খুব রাগ হচ্ছে ওর এসব ফাও আধিপত্য দেখানোর জন্য। কি হলো, খাচ্ছিস না কেন? কোনো জবাব না দিয়ে হাত ধুতে লাগলাম। কিরে, হাত ধুয়ে নিচ্ছিস যে? খাবো না, খাওয়া হয়ে গেছে। এই বলে ওখান থেকে রুমে চলে আসলাম। আর আফিয়া ওখানে মন খারাপ ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা, মন খারাপ করিস না। না আম্মু, মন খারাপ কেন করব? আমি যা করেছি তাতে তো এগুলো আমাকে সহ্য করতেই হবে। কাঁদিস না মা, পাগলটা রেগে গেলে কি থেকে কি করে কিছুই জানা যায় না। অন্যদিকে আমি রুমে শুয়ে পড়লাম। খুব খিদে লাগছিল, কিন্তু আফিয়া রান্না করেছে শুনে কেন জানি গলা দিয়ে খাবার নামছিল না। খিদা পেটে এসেই শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আফিয়া রুমে আসলো। এসে সোজা হয়ে খাটের পাশে দাঁড়িয়ে থাকলো। কোনো কথা বলছে না,
আমি ওকে না দেখার ভান করে মুখ অন্যদিকে ঘুরিয়ে শুয়ে আছি। আমাকে কি ক্ষমা করা যায় না? আমি ক্ষমা করার কে? আমি তো একটা কাজের ছেলে। কাজের ছেলের কাছে মাপ চাওয়ার কোনো মানেই হয় না। এইভাবে বলো না, আমি ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এই একদম ন্যাকা কান্না করবেন না তো, সহ্য হয় না। পুলিশিনী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ না অনেকক্ষণ নীরবতা, কেউ কোনো কথা বলছি না। হঠাৎ করে আফিয়ার ফোন বেজে উঠল। আগে একবার ফোনের দিকে তাকিয়ে আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম করিম শালা কল দিয়েছে, কিন্তু আফিয়া ফোন তুলছে না। 1 সপ্তাহ অপেক্ষা করুন, তারপরে মন খুলে কথা বলতে পারবেন। অশ্রু ভেজা চোখে তাকিয়ে আছে। আরে যান, গিয়ে ফোন রিসিভ করে কথা বলুন আপনার নাগর করিম সাহেবের সাথে। ফোনটি কেটে গেল। আবার ফোন আসলো। আরে যান যান, এত ঢং করে না তো, যান গিয়ে কথা বলুন। তখনই আমার সামনে ফোন রিসিভ করে। এই তোর সমস্যা কি রে? বারবার ফোন দিয়ে বিরক্ত করছিস কেন? আর কখনো আমার ফোনে তুই কল দিবি না। ফোনে রেগে বলল কথাগুলা করিম নামের পুলিশটির সাথে। আমি হেসে দিলাম ওর এমন নাটক দেখে। ফোন কেটে দিল আপিয়া। আমি হাসতে দেখে আর ও অবাক চোখে তাকিয়ে আছে। ভালোই নাটক করতে পারেন, আপনাকে তো এরকম নাটক করার জন্য গোল্ড মেডেল দেওয়ার কথা। আপনি কিছু না বলে খাটে উঠতে ধরলো। এই কি করছেন, খাটে উঠছেন কেন?